95.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিও ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডে সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরিন জাহান চৌধুরী। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে জো বাইডেন, আদালতে যাবার হুমকি ট্রাম্পের। আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী বললেন প্রধানমন্ত্রী। ঢাকায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া পড়েছে ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং দেশে করোনায় মৃতের সংখ্যা ৬,০০০ ছাড়ালো, ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ২১ জনের। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজে রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও অনিশ্চিত। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত 50 রাজ্যের 538টি ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে প্রাথমিক ফলে 238টিতে জয়ী জো বাইডেন আর 213টিতে জয়ী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে অন্তত 270টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে হবে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হলেও জয় পরাজয় নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, কারণ ভোট গণনা এখনও চলছে। এমন পরিস্থিতিতে সবার নজর এখন পেনসিলভেনিয়া, উইসকনসিন আর মিশিগানের মতো ব্যাটল গ্রাউন্ডের দিকে। এসব রাজ্যের ফলাফলই ঠিক করে দেবে কে হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে এরই মধ্যে বিজয়ী হওয়ার কথা বলছেন দুই প্রার্থী। প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসের ক্ষমতাধর লড়াইয়ে মঙ্গলবার ভোট গ্রহণের পর বেশিরভাগ রাজ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। বিশ্বের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি নির্বাচনে শেষ পর্যন্ত ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেটগুলোর ফলের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে। আগামী 4 বছরের জন্য কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তা নির্ভর করছে ব্যাটল গ্রাউন্ড খ্যাত নর্থ ক্যারোলাইনা, মিশিগান, জর্জিয়া, পেনসিলভেনিয়া ও উইসকনসিন রাজ্যের চূড়ান্ত ফলাফলের উপর। এই রাজ্যগুলোতে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে ট্রাম্প ও বাইডেনের মধ্যে, যদিও পেনসিলভেনিয়ায় বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়ে আসছে। সেখানে ডেমোক্র্যাটদের প্রাণান্তকর চেষ্টার পরও তাদেরকে হতাশ হতে হয়েছে। পাশাপাশি আরেক দোদুল্যমান রাজ্য ওহাইওতে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আলাবামা, আরকানসাস, ইন্ডিয়ানা, ক্যানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, মিজোরি, নেব্রাস্কা, নর্থ ও সাউথ ডাকোটা, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, আইওয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ট্রাম্প এগিয়ে আছেন সুস্পষ্ট ব্যবধানে। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ার, ক্যালিফোর্নিয়া রাজ্য ধরে রেখেছেন ডেমোক্রেটরা। এছাড়া ওয়াশিংটন ডিসি, ভারমন্ট, ডেলাওয়ার, ম্যারিল্যান্ড, নিউ জার্সি, নিউ ইয়র্ক, কানেকটিকাট, কলোরাডো, ইলিনয়, অরেগন এবং ওয়াশিংটন রাজ্যে বাইডেন নিশ্চিতভাবে এগিয়ে আছেন। তবে কয়েকটি ব্যাটল গ্রাউন্ড স্টেটে দুই প্রার্থীর ভোটের ব্যবধান অত্যন্ত কম হওয়ায় নির্বাচনের ফল নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে তা যে সহসাই কাটছে না সেটা অনেকটাই স্পষ্ট রিপাবলিকান ও ডেমোক্রেট দুপক্ষের বক্তব্যই। নির্বাচনের রাতে হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের পর কোনো ভোট গ্রহণ করা হলে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। And did I predict this, Newt? Did I say this? I've been saying this from the day I heard they were going to send out tens of millions of ballots. I said exactly
badly because either they were going to win or if they didn't win, they'll take us to court. ভোটের ফল নির্ধারণে যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় তাহলে সেটার সুরাহা হতে এক সপ্তাহ লাগতে পারে। যদিও ভোটের পর মধ্যরাতে ডেলাওয়ারে সমর্থকদের সামনে গিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন নির্বাচনে তিনি জয়ের পথেই আছেন। We believe we're on track to win this election. We knew because of the unprecedented early vote and the mail-in vote that's going to take a while. We're going to have to be patient until the hard work of tallying votes is finished. মার্কিন নির্বাচনের এই পর্যায়ে ফল নিয়ে এক ধরনের অনিশ্চয়তা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এই অনিশ্চয়তা থেকে অস্থিরতা দেখা দিতে পারে। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এদিকে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পেতে 100টি আসনের মধ্যে রিপাবলিকান পার্টি 47টি আর ডেমোক্রেট দল 46টি আসন পেয়েছে। শুনছিলেন মোশকায়েত মাশরেকের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ। ভোটের ফলাফলের সবশেষ খবর জানাতে ওয়াশিংটন থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আনিস আহমেদ, ভোটের সবশেষ কি খবর আছে আপনার কাছে? অনেক ধন্যবাদ আপনাকে আফরিন জাহান চৌধুরী। ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে রেডিও টুডের শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা। আর ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হতে যাচ্ছেন সেটি এখনো পরিষ্কার নয়, কারণ কিছু অঙ্গরাজ্যের ফলাফলের উপর নির্ভর করছে এই বিষয়টি, যেখানে করোনা ভাইরাসের কারণে ডাক মারফত আসা ভোট এখনো গণনা করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো রাজ্যেই উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন, তবে মনে করা হচ্ছে যে ব্যালটগুলো এখনো গণনা করা হয়নি। সেগুলো গণনা করলে হয়তো ফলাফল জো বাইডেনের পক্ষে যেতে পারে, কারণ বাইডেনের সমর্থকরা বিপুল সংখ্যায় ডাক মারফত ভোট দিয়েছেন। এই অনিশ্চয়তা সত্ত্বেও ট্রাম্প আজ বুধবার খুব ভোরবেলায় হোয়াইট হাউসে ক্যামেরার সামনে হাজির হয়ে ঘোষণা করেন যে তিনি বিশ্বাস করেন তিনি জয়লাভ করেছেন এবং বলেন যে আর কোনো ভোট গণনা বন্ধ করাতে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। ট্রাম্প বলেন, তার কথায় এটি আমাদের দেশে বড় রকমের জালিয়াতি, আমি এরই মধ্যে জয়লাভ করেছি। এর আগে বাইডেন তার নিজের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে তার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তাদের ধন্যবাদ জানান এবং এই আস্থা রাখতে বলেন যে শেষ পর্যন্ত তিনি টিকে যাবেন। তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্বাস রাখুন, আমরা এই নির্বাচনে জিততে চলেছি। এই সময় তার সমর্থকরা করতালি এবং গাড়ির হর্ন বাজিয়ে তাকে স্বাগত জানান। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোট গণনার সময় দেখা যায় যে তিনি ট্রাম্পের চেয়ে পিছিয়ে আছেন। সে বিষয়ে বাইডেন বলেন, আমাদের ধৈর্য রাখতে হবে। ওদিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্প টুইট করেন, আমরা বিপুলভাবে এগিয়ে আছি, কিন্তু তারা নির্বাচনে চুরি করার চেষ্টা করছে। টুইটার অবশ্য ওই পোস্টকে বিতর্কিত এবং বিভ্রান্তিমূলক তথ্য সম্বলিত বার্তা বলে চিহ্নিত করেছে। পরে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, রিপাবলিকান আইনজীবীরা জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া, মিশিগান, উইসকনসিন রাজ্যগুলোর ভোট গণনা বন্ধ করানোর জন্য যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে আদেশ দিতে আবেদন করবেন। এই সব রাজ্যে ট্রাম্প এগিয়ে রয়েছেন, তবে ডেমোক্রেটিক দলের শক্ত ঘাঁটিগুলোর ভোট গণনা করলে বাইডেন এগিয়ে যেতে পারেন। সেই ভোটগুলো হচ্ছে বড় বড় শহরের, যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন খুব কম। প্রেসিডেন্ট যে ভোট গণনা বন্ধ করানোর সংকল্প ব্যক্ত করেছেন বাইডেনের পক্ষ থেকে, তাকে আমেরিকান জনগণ যারা নির্বাচনের আগে ভোট দেওয়ার বিকল্পটা বেছে নিয়েছিলেন তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অত্যন্ত জঘন্য প্রচেষ্টা বলে অভিহিত করা হয়। এদিকে প্রতিনিধি পরিষদের নির্বাচনে ডেমোক্রেটরা যেমনটি আশা করা গিয়েছিল তাদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছেন, তবে সেনেট নির্বাচনে অব্যাহতভাবে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি এখনো অনিশ্চিত, কারণ গোটা দেশে সেই নির্বাচনে ফলাফল এখনো চূড়ান্ত হয়নি। রিপাবলিকান সেনেটর কেন্টাকির মিচ ম্যাকনেল সপ্তমবারের মতো 6 বছর মেয়াদের জন্য এই নির্বাচনে জয়লাভ করেছেন। নির্বাচনে সর্বসাম্প্রতিক ভয়েস অফ আমেরিকার প্রাক্কলনে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট 213টি ইলেকট্রাল ভোট পেয়েছেন আর জো বাইডেন পেয়েছেন 220টি ভোট। ডোনাল্ড ট্রাম্প যেসব অঙ্গরাজ্যে জয়লাভ করেছেন বলে ভয়েস অফ আমেরিকার প্রাক্কলনে দেখা যাচ্ছে সেগুলো হলো কেন্টাকি 8 ভোট, ইন্ডিয়ানা 11, ওকলাহোমা 7, অ্যালাবামা 9, আরকানসা 6, সাউথ ডাকোটা 3, টেনেসি 11, সাউথ ক্যারোলাইনা 9, নেব্রাস্কা 4, ওয়েস্ট ভার্জিনিয়া 5, মিজোরি 10, ইউটা 6, ওয়াইমিং 3, নর্থ ডাকোটা 3, ক্যানসাস 6, ওহাইও 18, আইডাহো 4, লুইজিয়ানা 8, মিসিসিপি 6, টেক্সাস 38, মন্টানা 3, আয়োভা 6, ফ্লোরিডা 29।
আর জো বাইডেনের রাজ্যভিত্তিক ভোট হচ্ছে ভারমন্ট ৩, ম্যাসাচুসেটস ১১, ডেলাওয়্যার ৩, ম্যারিল্যান্ড ১০, নিউ ইয়র্ক ২৯, নিউ জার্সি ১৪, ওয়াশিংটন ৩, কলোরাডো ৯, কানেটিকাট ৭, ইলিনয় ২০, নিউ মেক্সিকো ৫, ক্যালিফোর্নিয়া ৫৫, অরেগন ৭, ওয়াশিংটন ১২, নিউ হ্যাম্পশায়ার ৪, ভার্জিনিয়া ১৩, রোড আইল্যান্ড ৪, নেব্রাস্কা ১, মিনেসোটা ১০ এবং হাওয়াই ৪। এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভয়েস অব আমেরিকার আনিস আহমেদ। সুপ্রিয় শ্রোতা, আপনারা এরই মধ্যে জেনেছেন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ১ শতকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। ভীতি আর অনিশ্চিত পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার ভোট গ্রহণও হয়েছে। তবে নানান কারণে ইতিহাস সৃষ্টি করতে যাওয়া এই নির্বাচনের ফল নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এসব বিষয়ে বিশ্লেষণ করতে এই মুহূর্তে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। জনাব রহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো, ভালো আছি। জি স্যার, নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত ফল নিয়ে আপনার মূল্যায়ন কি এবং শেষ পর্যন্ত কে বিজয়ের হাসি হাসবে বলে আপনার ধারণা? আপনার শেষ প্রশ্নের জবাবটা দিয়ে শুরু করি। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি আমরা নিশ্চিত নই হোয়াইট হাউসে পরবর্তী ৪ বছরের জন্য কে যাবেন। একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে এর একটা প্রভাব থাকবে বলে আমার মনে হয়। শেষ পর্যন্ত আমরা যেটা আশঙ্কা করেছিলাম যে ইলেকট্রাল যে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোতে যে সংখ্যাটা নিয়ে যে ভোট গণনা নিয়ে যে সংখ্যা তৈরি হবে এবং সেটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। তবে এখানে কিছু কিছু ক্ষেত্রে একটা প্লাস পয়েন্টও আছে, যেমন ফ্লোরিডার ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে আনএক্সপেক্টেডলি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। ফলে বাকিগুলোর গণনা কোন পর্যায়ে যাবে এটা যেমন একটা অনিশ্চয়তা সৃষ্টি করেছে, ঠিক তেমনি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বক্তব্য আমাদের জন্য অনেক শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন তিনি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। আমরা ইতিমধ্যে সবাই জানি যে সুপ্রিম কোর্টে তার সমর্থকদের সংখ্যা বেশি, অর্থাৎ রিপাবলিকানদের বিচারপতিদের সংখ্যা ৬, ডেমোক্র্যাটদের সংখ্যা ৩, অর্থাৎ ৯ জন বিচারপতিদের মধ্যে ৬ জনই রিপাবলিকানদের পক্ষে। ফলে একটি রায় যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায় আমরা অবাক হব না। তবে মোদ্দা কথা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে যে নিয়ে যে সংখ্যাটা তৈরি হলো, যে পরিস্থিতির উদ্ভব হলো সমসাময়িক রাজনীতির জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য এটা কখনো আমরা প্রত্যক্ষ করিনি। এটার একটা খারাপ একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো বলে আমার মনে হয়। বিশেষ করে এক ধরনের জনসাধারণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের সংখ্যা তৈরি হতে পারে এবং এতে করে যদি এক ধরনের সহিংসতার জন্ম হয় তাতেও আমি অবাক হব না। সব মিলিয়ে যেটা বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতি সারা বিশ্বের জন্য একটা মডেল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতি প্রমোট করে দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের গণতান্ত্রিক সংস্কৃতিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রমোট করে। কিন্তু এখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে, গণতন্ত্রের চর্চা নিয়ে যদি প্রশ্ন হয় তাহলে সঙ্গত কারণেই এটা আমাদের জন্য, আমরা যারা উন্নয়নশীল বিশ্বের মানুষ, আমাদের জন্য একটা আশাভঙ্গের কারণ। ফলে আমরা চাই যে এই যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতার একটা অবসান হবে এবং কোনো ধরনের সহিংসতা সেখানে হবে না এবং যিনি প্রেসিডেন্ট থাকবেন, দায়িত্ব গ্রহণ করবেন জানুয়ারিতে 2021 সালে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আগের অবস্থানে ফিরে নিয়ে যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবেন। এটা আমরা যারা উন্নয়নশীল বিশ্বের মানুষ আমরা এটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। স্যার, আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে ট্রাম্প কিংবা বাইডেন যিনি বিজয়ী হন না কেন, বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য কে বেশি ভূমিকা রাখবে বলে আপনার মনে হচ্ছে? বেসিক্যালি আপনি যদি দেখেন কখনো ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে তেমন একটা প্রভাব ফেলে না। অর্থাৎ ট্রাম্প যদি দ্বিতীয়বারের জন্য দায়িত্ব গ্রহণ করেন অথবা জো বাইডেন যদি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের পররাষ্ট্রনীতি, বিশেষ করে দক্ষিণ এশিয়ার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না।
বাংলাদেশের পক্ষ থেকে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা যেটা চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যিনিই থাকুন দায়িত্ব গ্রহণ করুন না কেন, আমাদের কিছু প্রায়োরিটি আছে। যেমন আমাদের একমাত্র প্রায়োরিটি হচ্ছে আমরা চাই যে তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের জিএসপি সুবিধাটা দেওয়া হোক। আপনি নিশ্চয়ই এটা জানেন যে আমরা এই তৈরি পোশাকে জিএসপি সুবিধাটা পাই না। অতিরিক্ত শুল্ক প্রায় 15% উপরে শুল্ক দিয়ে আমরা আমাদের তৈরি পোশাকের একটা বিশাল বাজার আমরা তৈরি করে নিয়েছি। ফলে আমরা মনে করি যে নতুন প্রেসিডেন্ট যদি আমাদের প্রতি সহায় হন তাহলে বাংলাদেশে এই যে বিশাল প্রায় 40-50 কোটি মানুষ, 50 লক্ষ মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করে, বিশেষ করে মেয়েদের কাজ করে, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি হবে বলে আমরা মনে করি। এতে করে আমরা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাংলাদেশে আছে, কিন্তু আমরা সেই বিনিয়োগের পরিমাণও খুব বেশি নয়। আমরা মনে করি নয়া প্রশাসন এই বিনিয়োগের ব্যাপারেও আরো বেশি উদ্যোগে নেবে। অর্থাৎ আমরা যেটা বলতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র বড় দেশ এবং তাদের একটা ভূমিকা আছে। আমরা চাই যে বড় দেশ হিসাবে, বড় অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একটি বড় ভূমিকা পালন করুক। তবে এখানে একটা কথা বলা দরকার, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কখনোই কোনো সামরিক জোটে বা কোনো সামরিক চুক্তিতে আবদ্ধ হব না যা কিনা কোনো তৃতীয় একটি দেশের বিপক্ষে যায়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তার ভারত মহাসাগরীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে নীতি প্রণয়ন করছে, সেই নীতি যদি কোনো একটি বিশেষ রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত হয়, বাংলাদেশের উচিত হবে না সে এই ধরনের সামরিক জোটে জড়িত হওয়া। ডক্টর তারেক শামসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। শুনছিলেন মার্কিন নির্বাচনের ভোটের খবর ও বিশ্লেষণ। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, হোয়াইট হাউসের ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় সম্প্রতি ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, উস্কানিমূলক কোনো কিছুই সমর্থন করে না বাংলাদেশ। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান একে আব্দুল মোমেন। আমি পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছি চিঠি, তাদের দেশে যারা মারা গেছেন, যেই ইরেসপেক্টিভ অফ, সেই জন্য আমরা দুঃখিত। আমরা চাই না কোনো লোক হামাহা মারা যাক। এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে আমরা আমাদের যে আমরা ফ্রিডমে বিশ্বাস করি, তবে প্রত্যেকেরই এই সেনসিটিভ বিষয়গুলোতে স্পর্শকাতর হওয়া উচিত। উস্কানিমূলক কিছু করা ঠিক হবে না। এবারে দেশের খবর। ধনী গরিব সবাই যাতে ন্যায় বিচার পান সেদিকে নজর দিয়ে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করে তিনি একথা বলেন। পর্যাপ্ত এজলাসের অভাবে ভাগাভাগি করে দীর্ঘদিন পর্যন্ত বিচার কাজ পরিচালিত হয়ে আসছে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে। এতে বিচার প্রার্থী মানুষকে যেমনি দুর্ভোগ পোহাতে হয়েছে, তেমনি দিন দিন বেড়েই চলেছিল মামলা জট। এসব সমস্যা সমাধানে নির্মাণ করা হয়েছে নতুন আদালত ভবন। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীন বিচার ব্যবস্থার বিশ্বাসী আওয়ামী লীগ সরকার। 15 আগস্ট আমাদের দেশের জন্য, জাতির জন্য একটা কলঙ্কময় দিন। সেই দিন জাতিকে নির্মমভাবে হত্যা করা হলো। আর এই হত্যার পর এই খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দিয়ে ইনডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হলো। 81 সালে আমি যখন ফিরে আসি বাংলাদেশে, এই হাইকোর্ট ভবনে বহুবার গেছি, কিন্তু আমার ক্ষেত্রে বিচারের বাণী নিবৃত্তে কেঁদেছে। আমরা বিচার চাইতে পারিনি। কতবার আমি সেখানে গেছি, জিজ্ঞেস করেছি, এই প্রশ্ন বারবার এসছে। সে বিচারটার সুযোগটা করতে হলো যখন আমি সরকার আসতে পারলাম 96 সালে, তখনই সেই ইনডেমনিটি অর্ডিন্যান্সটা বাতিল করা আমাদের পক্ষে সম্ভব হলো। বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে নিষ্পত্তির জন্য অপেক্ষমান মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। ইতিমধ্যে অনেকগুলি আপনারা জানেন যে বেশ কতগুলি মামলা যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, যেমন 15 আগস্টের হত্যাকাণ্ডের বিচার, 3রা নভেম্বরের হত্যাকাণ্ডের বিচার বা 21 আগস্ট বিচার, এই ধরনের বিচারগুলি হয়ে গেছে। কিন্তু এখনো কিন্তু আরো অনেক বিচার বাকি রয়ে গেছে, সেগুলি আস্তে আস্তে কিন্তু শেষ করতে হবে, সম্পন্ন করতে হবে। বিচারপ্রার্থী জনগণকে বাংলায় রায় সরবরাহের উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মামলার রায়গুলি কিন্তু ইংরেজিতে দেওয়া হয়,
অনেকে সেই রায়টা বুঝতে পারে না, যা তার সহায়ক যিনি থাকেন তিনি যা বুঝান তাই বুঝতে বাধ্য হয়। রায় যদি কেউ বাংলা না লিখতে পারেন, ইংরেজিতে লেখার আপত্তি নেই, কিন্তু সাথে সেটা বাংলা ট্রান্সলেশন করে এটা যেন প্রচার হয় সেই ব্যবস্থাটা করে দিতে হবে। এছাড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জিদা জুথি, রেডিও টুডে। বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হওয়ায় বিএনপির রাজনীতিতে এখন সংকটের কালো ছায়া পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই দাবি করেন ওবায়দুল কাদের এবং তিনি বলেন সংকট চলছে বিএনপির রাজনীতিতে। বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। উস্কানিমূলক কিছু নজরে এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরে আনুন। গুজবের উপর ভর করে কারো জীবন ও সম্পদের উপর আঘাত করবেন না। পৃথিবীর সকল ধর্ম বিশ্বাসী অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার শিক্ষা দেয়। গণতন্ত্রের জন্য জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ভয় পেয়ে রাজপথে না আসলে মুক্তি মিলবে না। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান। এ সময় মান্না বলেন, আওয়ামী লীগ আগে যে গণতন্ত্রের আন্দোলনের ও মুক্তিযুদ্ধের দল ছিল, এখন সেই দল আর নেই। টাকার কাছে যে দল বিক্রি হয়ে যায় সেই দল দেশ চালাতে পারে, ওই দল জিনিসের দাম কমাতে পারে, ওই দল জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে, ওই দল ধর্ষণ কমাতে পারে, পারে না তা তো আমরা দেখছি। দিনের ভোট রাত্রে ডাকাতি করে নিয়ে গেছে, ওই ডাকাতদেরও ছাড়বো না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 21 জন মারা গেছেন। এর মধ্য দিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা 6000 ছাড়ালো। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1517 জন, আর এই সময়ে আরও 1910 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। করোনা প্রাদুর্ভাবের 241তম দিনে শনাক্তের হার আজও কিছুটা কমেছে। গতদিনের চেয়ে প্রায় 1% কমে আজ 10.90% রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে সারা দেশের 113টি আরটিপিসিআর ল্যাবে প্রায় 14,000 নমুনা পরীক্ষা করে নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে 1517 জন। গেল মার্চ থেকে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 4,14,000। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 21 জন। তাদের মধ্যে 17 জন পুরুষ এবং 4 জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পর্যন্ত দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন 6000-এর বেশি মানুষ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.45%ই রয়েছে। মৃত 21 জনের বয়স বিশ্লেষণে 20 ঊর্ধ্ব 1 জন, 40 ঊর্ধ্ব 4 জন, 50 ঊর্ধ্ব 2 জন এবং 60 ঊর্ধ্ব 14 জন রয়েছেন। এছাড়া বিভাগ অনুযায়ী ঢাকায় 12 জন, চট্টগ্রামে 5 জন এবং খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে 1 জন করে রয়েছেন। একই সময়ে আরও প্রায় 2000 মানুষ সহ সব মিলিয়ে 3,31,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80%-এর বেশি। শাখাবাদ সুমন, রেডিও টুডে। বাহিনীর সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে অভ্যন্তরীণ তথ্য বিনিময়ের জন্য পুলিশের 1000 কার্যালয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কানেক্টিভিটি সংযোগ দেওয়া হয়েছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে এই কানেক্টিভিটি হস্তান্তর করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এরপর এই কানেক্টিভিটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বর্তমানে যে কোনো অপরাধ রোধ করতে সক্ষম, আর এই প্রযুক্তির ফলে পুলিশ আরও অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে উঠবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
অপরাধ দমন সহ জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী যেমন 999 সার্ভিস দিয়ে বাংলাদেশ মানে যথাযথ ব্যবস্থা সম্পন্ন করতে পেরেছেন, এইগুলির কানেক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের পুলিশকে সক্ষমতা দক্ষতা আরো বৃদ্ধি হবে, এটা আমরা বিশ্বাস করি। কর্পোরেশনের মালিকানাধীন মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে পর্যায়ক্রমে সব উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, পর্যায়ক্রমে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়া হচ্ছে না। দুপুরে রাজধানীর কাপ্তান বাজারের আধুনিক পশু জবাইখানার চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন। এ সময় উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছেন বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উত্তরাধিকার সূত্রে অনেক জঞ্জাল পেয়েছি, অনেক রকম সমস্যা জর্জরিত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এই ঢাকা এলাকা। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না। এরই মাঝে আমরা একটি মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছি, উচ্ছেদ আরম্ভ হবে। পর্যায়ক্রমে আমরা যতগুলো আমাদের নিজস্ব মার্কেট, সেই মার্কেটগুলোতে যত অবৈধ দোকান আছে আমরা পর্যায়ক্রমে সকলগুলোই উচ্ছেদ করব। শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি আফরিন জাহান চৌধুরী। নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত করছি আমি আফরিন জাহান চৌধুরী। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডে সন্ধ্যার খবর, যা একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জরিমানা স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া এই মামলার আরেক আসামি সিফাতের ক্ষেত্রেও একই আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। ৮০ লাখ টাকা ঘুষ ও অর্থ পাচার মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের বরখাস্তকৃত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 18 নভেম্বর দিন ধার্য করা হয়। মামলার চার্জশিটে বলা হয়েছে, পার্থ গোপাল বণিক সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮০ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেন। সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে 25 নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য থাকলেও তা দাখিল করতে না পারায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া নতুন এই দিন ধার্য করেন। গত 21 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সহ 6 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এবারে দেশের বাইরের খবর। করোনা ভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 12,22,000 ছাড়িয়ে গেছে, আর সংক্রমণ শনাক্ত হয়েছে 4,79,86,000-এর বেশি, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 3,44,32,000 করোনা রোগী। আক্রান্ত ও মৃতের সংখ্যায় এখনও সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। চলমান মহামারীর মধ্যে আমেরিকা জুড়ে বইছে নির্বাচনের আমেজ। দুই প্রার্থী যখন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ব্যস্ত, ঠিক এ সময়ে করোনায় আরও 1200 মার্কিনের মৃত্যু হয়েছে, যা গতকালের চেয়ে দ্বিগুণ।
গতকাল মঙ্গলবার করোনায় মারা যায় 522 মার্কিনী। এ নিয়ে প্রাণহানি বেড়ে 2,38,000 ছাড়িয়েছে। এছাড়া 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 94,000-এর বেশি মানুষ। এতে করে আক্রান্তের সংখ্যা 97 লাখ ছুঁই আর পিছিয়ে সুস্থতার হার। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ ভারতে আরও কমেছে সংক্রমণ হার, যা এবার 46,000-এ নেমেছে। এতে করে দেশটিতে সংক্রমিতের সংখ্যা বেড়ে 83,12,000-এ দাঁড়িয়েছে। তবে থেমে নেই প্রাণহানি। নতুন করে 510 জনের মৃত্যু হয়েছে সেখানে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে 1,23,000 ছাড়িয়েছে। ব্রাজিলে একদিন আগে উল্লেখযোগ্য হারে প্রাণহানি কমার পর আবারও বেড়েছে। এতে করে মৃত্যুর সংখ্যা 1,60,000 পেরিয়েছে। সংক্রমণ বাড়লেও এবার একদিনেই প্রায় 50,000 রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত 24 ঘন্টায় 13,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা 55,56,000-এ দাঁড়িয়েছে। এছাড়া পেরু ও চিলিতে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সংকট অবস্থায় আর্জেন্টিনা ও কলম্বিয়া। মৃতের সংখ্যায় এরপর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি। কোভিড-19 আক্রান্ত হয়ে মেক্সিকোতে এখন পর্যন্ত মারা গেছেন 92,000, যুক্তরাজ্যে 46,000 এবং ইতালিতে 39,000 মানুষ। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনে করোনার সংক্রমণ বাড়ছে। 1 নভেম্বর দেশটিতে 24 জনের নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়। এরপর গত একদিনে দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে 49 জনে পৌঁছেছে। করোনার সংক্রমণ ঠেকাতে চীনে ব্যাপক হারে পরীক্ষা চলছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে বলছে, দেশটিতে নতুন করে শনাক্ত হওয়া করোনা রোগীদের 44 জনই বাইরে থেকে আসা। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় বন্দুকধারীদের হামলার পর যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার হুমকির স্তর উল্লেখযোগ্য থেকে গুরুতর পর্যায়ে উন্নীত করেছে। এর মানে দেশটিতে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা প্রবল বলে মনে করছেন নিরাপত্তা প্রধানরা। যদিও আসন্ন কোনো হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এখনও নেই। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত সপ্তাহে ফ্রান্সে ছুরি হামলা এবং তারপর অস্ট্রেলিয়ার ভিয়েনায় ঘটে যাওয়া বন্দুক হামলার প্রেক্ষাপটে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে সজাগ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ভিয়েনায় হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট আইএস তাদের আমাক বার্তা সংস্থায় দেয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে সঙ্গে একজন অস্ত্রধারীর ছবি ও ভিডিও দিয়েছে। এই অস্ত্রধারী ভিয়েনার হামলা চালিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তারা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসই এক্স সূচক 8 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,919 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 820,77 লাখ টাকা শেয়ার। হাত বদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 95টির, কমেছে 189টির এবং অপরিবর্তিত রয়েছে 73টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 42,88 লাখ টাকা শেয়ার, আর সিএসই 30 সূচক 78 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,517 পয়েন্টে। এবারে খেলাধুলার খবর। ক্রিকেট নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর প্রথম র্যাঙ্কি হালনাগাদি শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তান জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শেষে বুধবার ওয়ানডের নতুন যে র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, তাতে আবারও 1 নম্বর অলরাউন্ডার আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান। 373 রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন শীর্ষে। সাকিবের নিষেধাজ্ঞায় এই সময়ে এতদিন শীর্ষস্থানটি ছিল আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর। এদিকে ওয়ানডে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে সাকিব যৌথভাবে তামিম ইকবালের সঙ্গে যৌথভাবে 21তম স্থানে আছেন, আর বোলারদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান 28। ফুটবল। অসুস্থ হয়ে পড়া আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক জানিয়েছেন, ভালোভাবেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে রয়েছেন। মানসিক চাপ ও অবসাদের কারণে সোমবার ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবারে শুনুন সেলিব্রিটি খবর।
1947 সালে ভারত বিভক্তির জের ধরে কলকাতায় চলে যায় ঢাকার একটি বিখ্যাত পরিবার। শরণার্থীদের অস্তিত্ব সংকট গভীরভাবে আলোড়িত করে সেই পরিবারের কনিষ্ঠ এক কিশোরকে। জন্মভিটা ছেড়ে যাওয়ার বেদনার পাশাপাশি শিল্প বান্ধব পরিবেশ তাকে সৃষ্টিশীল হতে সাহায্য করে। তিনি পরিচালক ঋত্বিক ঘটক, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় এক নাম। ছোট জাইলা তোমার তো বড় ছাই, কিন্তু হলো বেশি দিন এখানে থাকতো না, বাড়ি ফেরত যাও। নাটক দিয়ে শুরু করলেও 1951 সালে ঋত্বিক সিনেমা জগতে পা রাখেন ছিন্নমূল সিনেমার মধ্য দিয়ে। এর 2 বছর পর তার একক পরিচালনায় মুক্তি পায় নাগরিক। দুটি সিনেমাতেই ভারতীয় গতানুগতিক ধারাকে জোর ঝাঁকুনি দেয়। ঋত্বিকের বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখায় শিল্পের অনন্য রং মেখে ঋত্বিক যেন নিজের চারপাশের জীবনকেই তুলে এনেছেন। কালুর মা এই গ্রামে মালুগো মধ্যে সবচাইতে বড় মহাজন, হ্যাঁ একখান বিজা ছাড়া দিতে পারবই। স্বাধীনতার পর মেধাবী এই পরিচালক বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি হিসেবে এসে অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস থেকে নির্মাণ করেন তিতাস একটি নদীর নাম সিনেমা। কাঁটা আলু খুঁজে নেয় না, বাসাবাসি করে থুয়ে যায়, দিয়ে দিলাম। কিন্তু অহনো তো সাইড করলাম না, করলাম সাইড, এই দিন পোলাটা দিয়ে সাইড করলাম। মাত্র 8টি সিনেমা পরিচালনা করে নিজেকে খ্যাতির শীর্ষে নিয়ে যাওয়া ঋত্বিক 7টি সিনেমায় অভিনয় ছাড়াও 12টি শর্ট ফিল্ম ও তথ্যচিত্র নির্মাণ, একই সাথে 7টি সিনেমার কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। তুই আমার কে রে? ঠ্যাঙ্গের তলা না পায়ের দুলা? যা যা ওহনি যা, জমের মুহে যা। 1976 সালের 6 ফেব্রুয়ারি জ্যোৎস্নালোকের সৌরভে হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রের এই অগ্রদূত 1925 সালের আজকের দিনে তৎকালীন ঢাকার জিন্দাবাজারে জন্মগ্রহণ করেন। জন্মদিনে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কীর্তিমান চলচ্চিত্রকার ঋত্বিক ঘটককে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। আবিদ আজম, রেডিও টুডে। সর্বশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 10টায় তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায়ও বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 71%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 219, যা খুবই অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে জো বাইডেন, আদালতে যাওয়ার হুমকি ট্রাম্পের। আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, বললেন প্রধানমন্ত্রী। ঢাকায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধন। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপির রাজনীতিতে সংকটের কালোছায়া পড়েছে, ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং দেশে করোনায় মৃতের সংখ্যা 6000 ছাড়ালো। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 21 জনের। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আফরিন জাহান চৌধুরী। Radio Today, 89.6